ওয়েলকাম টু কিশোলার একাডেমি। আজকে আমি তোমাদের নিউট্রিশন সাবজেক্টের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে রয়েছে ভিটামিন, সেই সম্বন্ধে একটু আলোচনা করব। এবার দেখা যাক ভিডিওটা। দেখতেই পাচ্ছ এখানে ভিডিওতে প্রথম স্লাইডটা আমার যেটা রয়েছে, এখানে কিছু কালারফুল সবজির আমি এখানে ছবি দিয়েছি। কারণ কি বলতো না, এই সবজিগুলো থেকে আমরা মেনলি ভিটামিনটা পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে আসছি আমি সেকেন্ড স্লাইডে। তো আজকে আমরা তো ভিটামিন নিয়ে পড়বো। ভিটামিন পড়তে গেলে আমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে জেনে রাখতে হবে। তো যে যে টপিকগুলো আজকে আমরা আলোচনা করব সেইগুলো এখানে আমি দিয়ে রেখেছি। এটা কি কি রয়েছে না, প্রথম রয়েছে মাইক্রো মলিকিউল সম্বন্ধে ধারণা, তারপর রয়েছে ভিটামিন শব্দটির উদ্ভাবনের ইতিহাস, অর্থাৎ ভিটামিন শব্দটা আমাদের এলো কোথা থেকে। নেক্সট রয়েছে ভিটামিনের সাধারণ বৈশিষ্ট্য, তারপরে ভিটামিনের উৎস এবং ভিটামিনের প্রতিদিন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা কি শরীরে। এরপর রয়েছে কিছু টার্মস যেগুলো আমরা ভিটামিন পড়তে গেলে আমাদেরকে জানতে হবে, যেমন প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, সিউডোভিটামিন। তারপরে রয়েছে এ ভিটামিনোসিস, হাইপারভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস এবং লাস্ট ভিটামিনের শ্রেণী বিভাগ। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে মাইক্রো মলিকিউল সম্পর্কে ধারণা। তো মাইক্রো মলিকিউল কি? মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ কম আণবিক ওজনের ছোট অণুগুলোকেই মানে মাইক্রো মলিকিউল বলা হয়। যেমন ধরো আমাদের পুষ্টির জন্য আমাদের কি দরকার হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো আমাদের পুষ্টির জন্য দরকার হয়। এর যে গ্লুকোজ বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে কিন্তু মাইক্রোমলিকিউল। এই মাইক্রোমলিকিউলগুলোই একসাথে যৌগ গঠন করে এবং গ্লুকোজ একসাথে অনেকগুলো গঠিত হয় কি তৈরি করে না, কার্বোহাইড্রেট তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড গুলো কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। ঠিক আছে, সেই রকমই মাইক্রোমলিকিউল হচ্ছে ভিটামিন বা খনিজ লবণকে বলবো আমরা মাইক্রোমলিকিউল। কেন বলো তো, তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার যখন পড়েছো তখন দেখেছো যে ওখানে আমরা পড়েছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়, অর্থাৎ এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি খাবার যখন আমরা খাচ্ছি, তাই জন্য এগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর এই ভিটামিন, খনিজ লবণ এগুলো আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন হয় ভীষণভাবে, সেই জন্য এগুলোকে বলা হয় মাইক্রোমলিকিউল। ঠিক আছে, তারপরে আমি আসছি ভিটামিন শব্দটি উদ্ভাবনের ইতিহাস। ভিটামিন শব্দটির যে উদ্ভাবনের ইতিহাস সেটা জানতে হলে আগে আমরা দেখব কি না, বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক, উনি ছিলেন একজন বায়োকেমিস্ট। 1912 খ্রিস্টাব্দে উনি প্রথম এই ভিটামিন শব্দটি উদ্ভাবন করেন। ঠিক আছে, তো ভিটামিন কথাটার অর্থ কি না, ভিটামিনকে আমরা যদি সিলেবল ভাগ করি সেটা কি আসে না, ভাইটাল। ভাইটাল কথার অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয়, অর্থাৎ আমাদের শরীরের জন্য মানে অবশ্যই খুব প্রয়োজন। ঠিক আছে, আর অ্যামাইন, অ্যামাইন মানে আগেকার দিনের ধারণা ছিল যে আমাদের শরীরের যে প্রয়োজনীয় যৌগগুলো রয়েছে সেই সমস্ত যৌগগুলো হবে অ্যামাইন ধর্মী, সেইখান থেকে কথাটা এসেছিল ভাইটাল অ্যামাইন। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে যে যৌগগুলো আমাদের শরীর গঠনের জন্য বা আমাদের শরীরকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সব অ্যামাইন ধর্মী নয়। সেই জন্য পরবর্তীকালে অ্যামাইনের ইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ভিটা, ভিটা কথার অর্থ হচ্ছে জীবন, এই ভিটা এবং মিন এই দুটো শব্দ যুক্ত হয়ে তৈরি করেছে ভিটামিন। ঠিক আছে, তো এরপর আমরা পড়ে নিই যে ভিটামিনের সাধারণ বৈশিষ্ট্য, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ভিটামিন। ভিটামিনের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথম পয়েন্টেই বলা রয়েছে যে ভিটামিন এক প্রকারের জৈব অনুঘটক। আচ্ছা বলো তো অনুঘটক কি, অনুঘটক কাকে বলে? দেখবে তোমরা যে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক কি করে, বিক্রিয়ার হারকে বাড়ায় অথবা কমায়। সেই রকম
ভিটামিন হলো জৈব অনুঘটক। কেন জৈব বলছি? না এটা আমাদের জীবদেহের অনুঘটক, সেই জন্য এটা জৈব অনুঘটক। কি জন্য এটা অনুঘটক? না এটা ডাইরেক্টলি আমাদের শরীরে হেল্প করে না, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি, যে তাপ শক্তিটা আমাদের শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া চালনা করার জন্য কি হয় না বিভিন্ন ধরনের ক্রেবস সাইকেল, তারপর গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, এই ধরনের যে বিক্রিয়াগুলো আমাদের শরীরের মধ্যে চলতে থাকে তার তাপ শক্তিটা দেয় কে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কিন্তু ভিটামিন সেখানে কি করে? ভিটামিন কি আমাদের তাপ শক্তি দেয়? দেয় না। কিন্তু ভিটামিন কি করে? আমাদের শরীরটাকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বা রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ভিটামিনটা ইউজ করা হয়, বা আমরা খাদ্যে উপস্থিত ভিটামিনটা আমাদের শরীরে গ্রহণ করি। ঠিক আছে, এরপরে রয়েছে যে ভিটামিন খুব অল্প পরিমাণে থাকে খাদ্যে, খুব স্বাভাবিক, এই জন্যই এগুলো মাইক্রোমলিকিউল, কারণ এটা খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে। এরপর রয়েছে যে কয়েক প্রকার ভিটামিন রয়েছে, যেটা হচ্ছে ভিটামিন বি এবং সি, এই দুটো কি জলে দ্রবণীয় ভিটামিন। আর এ, ডি, ই, কে এগুলো হলো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন দেহে খুব অল্প পরিমাণে সংশ্লেষিত হয়, যেমন ত্বকের নিচে, যকৃতে, স্নেহ পদার্থে দ্রবীভূত যে ভিটামিন গুলো যেমন এ, ডি, ই, কে এগুলো সঞ্চিত থাকে। আবার অ্যাড্রিনাল কর্টেক্সের গ্রন্থিতে ভিটামিন সি, যেটা জলে দ্রবণীয়, সেটা খুব অল্প পরিমাণে সঞ্চিত থাকে। ত্বকের নিচে কি থাকে? ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে ভিটামিন ডি আমাদের ত্বকের নিচে বা চামড়ার নিচে সংশ্লেষিত হয়। আর যকৃতে কোনটা হয়? ভিটামিন এ। বিটা ক্যারোটিন হচ্ছে যকৃতে থাকে, এই বিটা ক্যারোটিন থেকে হচ্ছে ভিটামিন এটা সংশ্লেষিত হয়। এরপর 5 নম্বর পয়েন্টে দেখো, বলছে যে ভিটামিন প্রধানত উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয় কেন বলছি? না আমরা বিভিন্ন ধরনের শাক, সবজি, ফল, মূল এগুলো যে খাই, এগুলো উদ্ভিজ্জ পদার্থ, তো উদ্ভিজ্জ খাদ্য, সেগুলো থেকেই আমরা মেনলি ভিটামিনটা পেয়ে থাকি, তাই তো? এরপর কি বলছে না প্রাণী দেহ কয়েকটা ভিটামিন তৈরি হয়, যেটা আমি আগের পয়েন্টেই বলেছি, যে ক্যারোটিন থেকে ভিটামিন এ, আর্গোস্টেরল থেকে সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা ভিটামিন ডি, আর কি তাছাড়া বি কমপ্লেক্স ভুক্ত কয়েকটা ভিটামিন রয়েছে যেগুলো ক্ষুদ্রান্তে জীবাণু দ্বারা সংশ্লেষিত হয়। লাস্ট পয়েন্টে আমি বলি যে অধিকাংশ ভিটামিনকে কৃত্রিম উপায়ে সংশ্লেষ করা যায়। কিরকম বলতো? না এই যে ভিটামিন ই ক্যাপসুল আমরা ইউজ করি, বাজারে কিনতে পাওয়া যায়, বা অনেক সময় ঠোঁটের কোণে বা মুখের ভেতরে ঘা হলে আমরা যে ওষুধগুলো খাই, ভিটামিন সি যে ট্যাবলেট গুলো পাওয়া যায় ট্যাবলেট ফর্মে, সেগুলো যে আমরা খাই, ওগুলো কি হয় না কৃত্রিম উপায়ে ওগুলোকে সংশ্লেষ করা হয়। এরপর নেক্সট স্লাইডে আমি দেখছি কি না ভিটামিনের উৎস। ভিটামিনের উৎস বললে আমরা সমস্ত জিনিসেরই দু রকম উৎস পেয়ে থাকি, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস। কেন না এই দু রকম খাবারই আমরা খাই। উদ্ভিজ্জ উৎসর মধ্যে রয়েছে এই যে বিভিন্ন রকম শাক, সবজি, ফল, মূল, এখানে কলা, বেদানা, এইগুলো রয়েছে। আবার প্রাণীজ উৎসর মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে আমাদের প্রাণীজ উৎস। নেক্সট দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে ভিটামিন সম্বন্ধে জানতে হলে আমাদেরকে কিছু টার্মস এর সঙ্গে পরিচয় করতে হবে। সেই টার্মস গুলো কি না, একটা প্রথম রয়েছে প্রোভিটামিন। ঠিক আছে, প্রোভিটামিন কথার অর্থ কি না ভিটামিনের যে আগের ফর্মটা তাকেই বলা হচ্ছে প্রোভিটামিন। যেমন বলা রয়েছে যে খাদ্যে বর্তমান যেসব পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাকেই বলা হচ্ছে প্রোভিটামিন। যেমন বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ প্রোভিটামিন। বিটা ক্যারোটিন কি হয় না আমরা খাদ্য থেকে বিটা ক্যারোটিনটা নিই, এই বিটা ক্যারোটিনটা আমাদের যকৃতে সঞ্চিত থাকে এবং যকৃতে ওই বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষিত হয়। তাহলে এখানে প্রোভিটামিন কে? বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এর প্রোভিটামিন। সেই রকম 7D হাইড্রোকোলেস্টেরল এবং আর্গোস্টেরল এইগুলো কি হয়, এগুলো হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা
ভিটামিন ডি এর মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে এই 7 হাইড্রোকোলেস্টেরল এবং আর্গোস্টেরল হচ্ছে ভিটামিন ডি এর প্রোভিটামিন। এরপরে আসছি অ্যান্টিভিটামিন। অ্যান্টি কথার অর্থতে বোঝাই যাচ্ছে যে অ্যান্টি মানে কি বাধা দেয় যে, অ্যান্টিভিটামিন ভিটামিনের অ্যান্টি হয়ে কাজ করছে যে, তাকেই বলবো অ্যান্টিভিটামিন। যেমন লেখা রয়েছে যে যেসব যৌগ ভিটামিনের সঙ্গে রাসায়নিক গঠনের সদৃশ্য, অর্থাৎ একটা যৌগ যার সঙ্গে যার রাসায়নিক যে গঠন এবং আণবিক যে সংকেত, আর ভিটামিনের একটা ভিটামিনের আণবিক সংকেত এবং তার রাসায়নিক গঠনটা একই রকম, কিন্তু এই যৌগটা কি করছে যে ভিটামিনটা যখন কাজ করার চেষ্টা করছে তখন তার কাজে বাধা দিচ্ছে বা তার ক্রিয়াকে বিনষ্ট করছে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে আমাদের অ্যান্টিভিটামিন। যেমন এখানে দেখো রয়েছে অক্সিথিয়ামিন, পাইরিথিয়ামিন, থেয়ামিনেজ, এইগুলো হচ্ছে থিয়ামিন বা ভিটামিন বি1 এর ক্রিয়াকে বিনষ্ট করে বা বাধা দেয়, তাই জন্যই এগুলো হচ্ছে থায়ামিনের অ্যান্টিভিটামিন। এরপর লাস্ট রয়েছে সিউডোভিটামিন। সিউডো কথার অর্থ হচ্ছে ছদ্ম, অর্থাৎ যেসব জৈব যৌগ ভিটামিনের গঠন সদৃশ, অর্থাৎ ভিটামিনের মতোই দেখতে কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়, তাদেরকে বলা হচ্ছে সিউডো ভিটামিন বা হচ্ছে ছদ্ম ভিটামিন। এখানে বলা রয়েছে মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিন হচ্ছে ভিটামিন বি12 এর সিউডো ভিটামিন। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি বলতো? সায়ানোকোবালামিন। তাহলে দেখতে পাচ্ছ মিথাইল কোবালামিন আর সায়ানোকোবালামিন, এই দুটোই হচ্ছে, এই দুজনের নাম থেকেই বোঝা যাচ্ছে যে এদের আণবিক যে সংকেত বা রাসায়নিক যে গঠন সেটা কিন্তু একই রকমের, কিন্তু এই মিথাইল কোবালামিন এই ভিটামিন বি12 এর কিন্তু সিউডো ভিটামিন, কারণ এটার গঠন একরকম হলেও এরা ভিটামিনের গুণ সম্পন্ন নয়। এরপর এর পরের স্লাইডটা দেখবো। কি রয়েছে না এ ভিটামিনোসিস। যে টার্মস গুলো আমি বলছি বারবার যে ভিটামিন সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে, তার মধ্যে এই এ ভিটামিনোসিস বা অ্যাভিটামিনোসিস হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, যেখানে এটা এই এ ভিটামিনোসিস কাকে বলবো না একটি নির্দিষ্ট ভিটামিনের মোট যে ঘাটতি, ঠিক আছে, অর্থাৎ কোনো ভিটামিনের দীর্ঘমেয়াদী অভাবের অবস্থা, এর ফলে দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তাহলে আমি কোনো খাবারটা রেগুলার বেসিসে পছন্দ করি না, তার জন্য হয়তো খাচ্ছি না, বা সবার সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো নয়, কেউ দীর্ঘদিন হয়তো প্রোটিন বেস যে খাবারগুলো হয়তো মাছ, মাংস, ডিম এগুলো হয়তো খেতে পারছে না, তাহলে সেখানে যেমন দেখা যায় যে প্রোটিনের অভাব হয়, সেরকম যে যে খাবারের মধ্যে আমার যে যে ভিটামিন গুলো আছে সেই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো যদি আমি অনেক দিন ধরে অনেক বছর ধরে না খেয়ে থাকি, তাহলে সেখানে আমার ওই ভিটামিনের যে অভাব ঘটে সেটাকে বলা হয় এ ভিটামিনোসিস, ঠিক আছে। এ ভিটামিনোসিস এর কারণ সম্বন্ধে বললে কি বলবো না প্রথম রয়েছে বিপাকীয় কারণ। বিপাকীয় কারণ কি না আমাদের শরীরে যে বিপাক গুলো চলতে থাকে সেই বিপাকীয় কারণে, সেই বিপাকে যদি কোনো রকম কোনো এনজাইমের সমস্যা হয় তাহলে এ ভিটামিনোসিস হতে পারে। কিরকম না ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান একটা এনজাইমের সঙ্গে ধরো বিপাক ক্রিয়া করে নিয়াসিন উৎপন্ন করে, তো ওই এনজাইমটার যদি অসুবিধা হয় বা এনজাইমটা যদি আমাদের শরীরে কম থাকে তখন কি হবে ট্রিপ্টোফ্যান নিয়াসিন উৎপন্ন করতে পারবে না। এই নিয়াসিন হচ্ছে আমাদের একটি ভিটামিন, তখন ওই নিয়াসিনের অভাবজনিত লক্ষণ কিন্তু আমার শরীরে দেখা যাবে। নেক্সট রয়েছে জীবনধারা, অর্থাৎ অবশ্যই সিগারেট খাওয়া বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করা, এইভাবে যারা জীবনধারা বা আরো বিভিন্ন রকম ভাবে যারা লাইফস্টাইল লিড করে তার ফলেও কোনো কোনো ভিটামিনের অভাব হতে পারে শরীরে, ঠিক আছে। তারপর রয়েছে বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থা, অর্থাৎ ধরো যে শিশুটা শৈশব অবস্থায় তার যে ভিটামিন গুলো দরকার সে হয়তো পাচ্ছে না, বা কোনো গর্ভবতী বা স্তন্যদাত্রী যে নারী তারা আরেকটা বাচ্চাকে মানে গর্ভবতী হলে তার দেহের মধ্যেই বাচ্চাটি বড় হচ্ছে এবং স্তন্যদাত্রী মা তাকে মানে নিজের শিশুকে হচ্ছে যে ব্রেস্ট ফিড করাচ্ছে, তার জন্য তাদের যে পুষ্টি উপাদান যুক্ত খাদ্যগুলো দরকার বা ভিটামিন সমৃদ্ধ যে খাদ্যগুলো দরকার সেগুলো যদি সে না পায় তখন তার দেহে সেই ভিটামিনের অভাবগুলো দেখা যাবে।
এছাড়া অন্যান্য কিছু কারণ থাকে, বিভিন্ন রকম রোগ থাকে, সেই রোগে হয়তো মানে হয়তো আমার একটা কোনো রোগ হয়েছে, তখন আমাকে ডাক্তার কোনো একটা পার্টিকুলার ফুড খেতে বারণ করলো, তো সেই ফুডটা আমি খাচ্ছি না, কিন্তু তার ফলে ওই ফুডটা আবার না খাওয়ার জন্য কোনো পার্টিকুলার একটা ভিটামিনের হয়তো অভাব দেখা দিচ্ছে আমার দেহে, তাহলে সেগুলো দেখে সেইভাবে আমাদেরকে সেই রোগীর ডায়েট চার্ট বা মিল প্ল্যানিং করতে হবে। এরপর দেখো এখানে কিছু পয়েন্টস রয়েছে, যেমন মানে এ ভিটামিনোসিসের ফলে মানে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। যেমন রয়েছে ভিটামিন এ ভিটামিনোসিস এ, এখানে রয়েছে শিশুর বিকাশ এবং বৃদ্ধিতে বাধা এবং অবশ্যই রাতের অন্ধকারে দেখার সমস্যা, অর্থাৎ এ ভিটামিনের অভাবে মেনলি চোখের রোগ হয়। এটা যখন আমরা ভিটামিন এটা ইলাবোরেটলি ভাবে পড়বো তখন দেখবো এর মধ্যে কেরাটোম্যালেশিয়া, তারপরে জেরপ্থ্যালমিয়া, বিটট স্পট, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চোখের রোগ, রাতকানা, এই ধরনের রোগগুলো দেখা যায় ভিটামিন এর অভাবে। তারপর রয়েছে ভিটামিন এ ভিটামিনোসিস সি, অর্থাৎ ভিটামিন সি এর অভাব হলে দেখা যায় স্কারবি। এ ভিটামিনোসিস কে, কে হচ্ছে কি, কে হচ্ছে ফাইলোকুইনন, এটাকে বলা হয় রক্ত তঞ্চনকারী ভিটামিন, ঠিক আছে। এই ভিটামিনটা এই যে নাক, নাড়ি বা ত্বকের নিচে কোনো রকম রক্তপাত হতে পারে যদি এই ভিটামিন কে এর অভাব হয়। এই ভিটামিনোসিস ডি, অর্থাৎ ডি এর অভাবে কি কি রোগ হয় না রিকেট, শিশুদের হয় রিকেট, বড়দের হয় অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস, এইরকম। এছাড়াও বি1, বি1 এর ফলে হয় বেরিবেরি, বি2 এর ফলে হয় টোলোসিস বা গ্লসাইটিস, বি3 এর ফলে পেলেগ্রা, ঠিক আছে, স্পাইনা বাইফিডা, ভিটামিন বি9 এর ফলে আর কি না ভিটামিন বি12 এর ফলে হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া, অর্থাৎ বিভিন্ন ভিটামিন, সেই বিভিন্ন ভিটামিনের অভাব হলে বিভিন্ন রকমের রোগ আমাদের হতে পারে। এরপর নেক্সট স্লাইডে আমি যাই। এরপর রয়েছে হাইপার ভিটামিনোসিস বা হাইপোভিটামিনোসিস। হাইপার ভিটামিনোসিস, হাইপার কথার অর্থ কি না যখন হাইপার হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং হাইপো কথার অর্থ হচ্ছে যখন কম হচ্ছে। হাইপার ভিটামিনোসিসের সংজ্ঞা বললে কি বলবো না দীর্ঘদিন ধরে যখন আমার দেহে কোনো ভিটামিনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত ভিটামিন গ্রহণের ফলে সেই ভিটামিনটা আমার দেহে অনেক বেশি সঞ্চয় হয়ে থাকছে, তার ফলে দেহে কিছু উপসর্গ হতে পারে, একেই বলা হচ্ছে হাইপার ভিটামিনোসিস অফ সেই ভিটামিন। মানে ভিটামিন এটা আমার দেহে অনেক বেশি সঞ্চিত রইলো, তাহলে তখন হচ্ছে হাইপার ভিটামিনোসিস এ। এই যে হাইপার ভিটামিনোসিস এ হলে তার ফলে ক্ষুধামন্দ, বমি বমি ভাব এগুলো দেখা দিতে পারে। হাইপার ভিটামিনোসিস ডি হলে কোষ্ঠকাঠিন্য, হাড়ের ব্যথা, এগুলো সমস্যা দেখা দিতে পারে। আবার হাইপার ভিটামিনোসিস ই এর ফলে বমি বমি ভাব, মাথা ব্যথা, এই সমস্যাগুলো আসতে পারে। এরপর আসছি হাইপোভিটামিনোসিস, অর্থাৎ যেটা আগেই বললাম হাইপো অর্থাৎ কম, তাহলে হাইপোভিটামিন কি না একজন ব্যক্তির খাদ্য তালিকায় দীর্ঘদিন ধরে যখন কোনো ভিটামিনের অভাব দেখা যাচ্ছে তখন সেটাকে বলবো সেই ভিটামিনের হাইপোভিটামিনোসিস, ঠিক আছে। এর মধ্যে রয়েছে মানে বিভিন্ন আগেই আমরা আগের স্লাইডটায় দেখেছি যে ভিটামিন সি এর অভাব হলে স্কার্বি হয়, ভিটামিন কে এর অভাব হলে কি হয়, এর অভাব হলে রাতকানা হয়, এই ধরনের বিভিন্ন রোগের ভিটামিনের অভাবে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। এরপর নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি ভিটামিনের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ভিটামিন। তো ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এই তেলে দ্রবণীয় ভিটামিন কি কি রয়েছে না ভিটামিন এ, ডি, ই এবং কে, ঠিক আছে। এদের রাসায়নিক নামগুলো তোমাদের জানা খুবই দরকার এবং এইগুলো পরে আরো অনেক বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। ভিটামিন এ যেমন রেটিনল, ডি হচ্ছে ক্যালসিফেরল, ই হচ্ছে টোকোফেরল, কে হচ্ছে পাইলোকুইনন, এই রাসায়নিক নামগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব দরকার। আর কি রয়েছে না জলে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আমাদের বি কমপ্লেক্স রয়েছে। বি কমপ্লেক্স কেন বলা হচ্ছে না বি কমপ্লেক্সের মধ্যে এই এতগুলো ভিটামিন একসাথে রয়েছে, তার জন্য আমরা বলছি বি কমপ্লেক্স, ঠিক আছে। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন পি হচ্ছে সাইট্রিন, ঠিক আছে। এবং এর মধ্যে এবার বি কমপ্লেক্সের মধ্যে যেমন বি1, বি2, বি3, বি6 এবং এই বিভিন্ন ভিটামিনের অভাবে বিভিন্ন রকমের রোগ দেখা যায়।
নেক্সট স্লাইডে আমরা তাহলে যে ইম্পর্টেন্ট যে টার্মস গুলো জেনেছি বা এইগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে, 2 নাম্বারের তোমাদের এবারে যে কোয়েশ্চেন থাকবে সেটা রয়েছে মাইক্রোমলিকিউল কি, ভিটামিন কি, প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, সিউডোভিটামিন, ঠিক আছে, হাইপার ভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস, ঠিক আছে, এইগুলো সব 2 নাম্বারের শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু তোমাদের থাকবে। অ্যান্ড লাস্ট যেগুলো 5 নাম্বারের বড় কোশ্চেন হতে পারে সেগুলো রয়েছে ভিটামিন কি, ভিটামিনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, ভিটামিন শব্দটি নামকরণ কে করেন, হ্যাঁ, প্রোভিটামিন ও অ্যান্টিভিটামিনের মধ্যে পার্থক্য কি কি, হাইপার ভিটামিনোসিস, হাইপোভিটামিনোসিস, এদের মূল পার্থক্য কি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ওই যে বললাম বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলো তোমাদের জানতে হবে, ভিটামিনের শ্রেণী বিভাগ, এইগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আজকে তাহলে এত দূরই থাক। এরপর নেক্সট ভিডিওতে আমরা ভিটামিন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং তোমরা আরো এরকম ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তাহলে তোমাদেরই আশা করি উপকার হবে।